নমস্কার সকলকে। আজ আমরা আবার হাজির হয়েছি গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশনের একটি বিশেষ আড্ডায়, যেখানে আমরা প্রাক্তনীদের চোখে যাদবপুরকে দেখি। আজকে আমাদের সাথে যিনি আছেন, তিনি পৃথিবীর আরেকটা প্রান্ত থেকে একজন প্রাক্তনী, যিনি আমাদের সাথে কানেক্ট হয়েছেন এই আড্ডায়। নীলাংশু দা, নমস্কার। নমস্কার। নমস্কার সবাইকে, নমস্কার। নীলাংশু দা দোহা থেকে আমাদের সাথে কানেক্ট করছে। সো উনি উনি আমাদের বলবেন প্রাক্তনীদের মানে মানে দোহা এবং মিডল ইস্ট, ওই সব জায়গায় প্রাক্তনীরা যারা যাদবপুরের সাথে একটা সময় জড়িত ছিল এবং তাদের মতামত যাদবপুরের ব্যাপারে। এবং আমরা আরো জানবো নীলাংশুদা যখন যাদবপুরের সাথে যুক্ত ছিল সেই সব দিনগুলো, যেখানে নীলাংশুদা ছাত্র ছিল, তারপরে এখন যাদবপুরকে তিনি কেমন ভাবে মিস করেন। এই সব আড্ডার ছলে আমরা যাদবপুরকে দেখার চেষ্টা করব। নীলাংশুদা, তাহলে আমার প্রথম প্রশ্ন, আপনি যাদবপুরের সাথে কত সাল, মানে লাস্ট যাদবপুর কত সালে আপনি ছেড়েছিলেন? মানে আপনি তো ছাত্র ছিলেন মনে হয়। তো সেই সব দিনগুলো যদি একটু আমাদের সাথে একটু আলোচনা করেন বা একটু বলেন। খুবই ভালো লাগছে তোমাদের সঙ্গে। তোমরা এখনকার জেনারেশনস, আমাদের আগের জেনারেশনস, তো আস্তে আস্তে আমরা উই আর গোয়িং টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য জার্নি। তো তোমাদের সঙ্গে ইন্টারাকশন করতে আমার খুবই ভালো লাগছে, এবং আমি ব্যক্তিগতভাবে খুবই ফিলিং ভেরি গ্র্যাটিটিউড টু গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশন, যেটা সম্বন্ধে আমি বলবো আমার কি বক্তব্য যখন 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 সময় আসবে। অবশ্যই, হ্যাঁ। আমি 72 সালে 1972-তে যাদবপুরে ঢুকেছিলাম ফিজিক্স অনার্স পড়বার জন্য। আমার ইচ্ছে ছিল যে আমি সায়েন্টিস্ট হব, সেই জন্য ফিজিক্স অনার্স পড়বো বলে যাদবপুর ইউনিভার্সিটি ঢুকেছিলাম। 75-76-এ তখন ওই নকশাল মুভমেন্টের জন্য 1 বছর দেরি হয়ে গেছিল পরীক্ষা। তো আমরা 1976-এ আমি গ্র্যাজুয়েট হলাম যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফিজিক্স অনার্স নিয়ে। এবং একটা জিনিস বলার ইচ্ছে আছে যে মানে আমি গোল্ড মেডেলিস্ট ছিলাম। দুটো গোল্ড মেডেল পেয়েছিলাম, একটা ইউনিভার্সিটি গোল্ড মেডেল ফর দ্য ফার্স্ট ইন দ্য ইউনিভার্সিটি, আরেকটা ছিল শিবপ্রিয় চ্যাটার্জি গোল্ড সেন্টার মেডেল অফ, এবং অল দ্য গ্র্যাজুয়েট স্টুডেন্টের মধ্যে আমার হাইয়েস্ট মার্কসের জন্য। সেটা অনেক ভালো, মানে অনেক পুরোনো সময়। জাস্ট মনে পড়লো বললে আমি একটু রিক্যাপচুলেট করলাম তোমাদের সঙ্গে। তারপরে আমি 1976-এ ফিজিক্স পাশ করেই ইনস্ট্রুমেন্ট, তখন আমাকে অনেকেই বললো যে সায়েন্টিস্ট হয়ে লাভ নেই, কিছুই হবে না, তো ইঞ্জিনিয়ার হয়ে যাও। তো সেই ভেবেছিলাম ইঞ্জিনিয়ার হব না, কিন্তু শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার হতেই হলো, কপালে লেখা ছিল বোধহয়। তো 1976-এ ঢুকে বললাম ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আন্ডার ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স এর আন্ডারে। ওই সেই 7 তলা বিল্ডিং, যেটা আমাদের সবাই তোমরা জানো নিশ্চয়ই, সব থেকে হাইয়েস্ট বিল্ডিং ইন দিস হাইস্ট ওয়ার্ল্ড, বিল্ডিং, হ্যাঁ। হাইয়েস্ট বিল্ডিং ইন যাদবপুর ইউনিভার্সিটি। সেই ডিপার্টমেন্টের ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্সে এটা বিটেক কোর্স বলে ওরা, আফটার গ্রাজুয়েশন বিটেক কোর্স। সেটা 3 বছর করে 79-এ আমি পাশ করে বেরিয়ে গেলাম ওখান থেকে। তারপর থেকেই চাকরির জীবন, 45 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে গেল। তার মধ্যে 15 বছর ছিলাম ভারতবর্ষের মধ্যে বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন শহরে। আর 30 বছর আমি বিদেশে আছি, বিভিন্ন কান্ট্রির, মিডল ইস্ট কান্ট্রি, কানাডা, সবই ঘুরেছি। এখন আপাতত আছি দোহাতে, কাতারে, যে নামটা সবাই জানবেন নিশ্চয়ই, যে গত 2022-এ যে ওয়ার্ল্ড কাপটা হয়ে গেল দোহাতে। আমি জানি না শুভজিৎ তুমি আসতে পেরেছিলে কিনা, না, আমি আসতে পারিনি, কিন্তু হ্যাঁ। এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল সবাই তাই বলে। আর আমি রিপ্রেজেন্ট করেছিলাম ওই ওয়ার্ল্ড কাপ কমিটিতে, ফিফা কমিটিতে, অ্যাজ এ ইন্ডিয়ান কমিউনিটির হয়ে, এখানকার কমিউনিটির হয়ে। সো প্রায় 5 বছর আমি ওদের সঙ্গে কাজ করেছিলাম ওয়ার্ল্ড কাপ কমিটিতে। ইন্ডিয়াতেও গেছি, বম্বেতে গেছি, গিয়ে মার্কেটিংও করেছি, বিভিন্ন প্রোগ্রামে প্রেজেন্টেশন দিয়েছি, যে টু ইনভাইট দ্য পিপল টু ওয়ার্ল্ড কাপ। মানে আমি ওয়ার্ল্ড কাপের সঙ্গে খুবই যুক্ত ছিলাম, এবং
26টা খেলা দেখেছি, সেটা হচ্ছে বড় কথা। যে মানে বিনা পয়সায় 26টা খেলা ওয়ার্ল্ড কাপে দেখাটা একটা একটা ভাগ্যের ব্যাপার। সেই ভাগ্যটা আমার ছিল বলে আমি প্র্যাকটিক্যালি ডেইলি খেলা দেখেছি, এবং কিছু কিছু দিন দুটো করে খেলা দেখেছি। দিনে 3টে করে খেলা হয়েছে, কিন্তু আমি দুটো করে খেলা দেখেছি, এরকমও কিছুদিন হয়। তো যাই হোক, দোহাতে আমি এখন আছি। আমি আমার 79 হচ্ছে আমার গ্রাজুয়েশন ইন ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তো তো একজন আমি প্রথমেই বলবো, একটা ফুটবল প্রেমীর জন্য এটা তো একটা কি বলবো স্বপ্ন। মানে একটা ওয়ার্ল্ড কাপে 26টা ম্যাচ, এটা একটা স্বপ্ন, এবং এটা আপনি পেরেছেন, এটা একটা বড় ব্যাপার। আচ্ছা, নীলাংশুদা, আপনার আপনি তো ছাত্র ছিলেন যাদবপুরের, আপনার এমন কোনো ঘটনা মনে পড়ে যেটা এখনো আপনার সঙ্গে থেকে গেছে ছাত্র হিসেবে? খেলাধুলা খুবই করতাম। আহ, ফুটবলটা খেলতাম না, ক্রিকেটটা খেলতাম। আর ব্যাডমিন্টনে আমি স্টেট কিছুটা রিপ্রেজেন্ট করেছিলাম কিছু সময়ের জন্য। আমি বিহার থেকে বিলং করি। তো যখন আমি বিহারে ছিলাম ক্লাস হায়ার সেকেন্ডারি পর্যন্ত, ইন্টার স্টেট ইউনিভার্সিটি খেলাতে আমি পার্টিসিপেট করেছিলাম। সেই জন্য যে যে যাদবপুরে যে স্টেডিয়ামটা ছিল, ইনডোর স্টেডিয়াম, আমার নামটা ভুলে গেছি এখন, অনেক দিন হয়ে গেছে। সেখানে রেগুলার ব্যাডমিন্টন খেলতাম। যখনই সুযোগ পেতাম খেলতাম। কিছুটা কিছুটা ইউনিভার্সিটি লেভেলেও খেলেছিলাম, কিন্তু চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন একদম টপ লেভেলে কোনোদিন যেতে পারিনি, কিন্তু খেলার ইচ্ছে ছিল, খেলতাম। আর আপনার সেই সময়কার কোনো বন্ধু বান্ধবের সাথে এখনো পর্যন্ত যোগাযোগ আছে, যারা আপনার ক্লাসমেট ছিল বা ব্যাচমেট ছিল এরকম? এখনো পর্যন্ত কি যোগাযোগ আছে কোনোভাবে? হ্যাঁ, হ্যাঁ, অনেকের সঙ্গেই আছে। ক্লাসমেটের সঙ্গে খুব বেশি নেই, কিন্তু ব্যাচমেটের সঙ্গে অনেকের সঙ্গেই এখন যাদবপুরে আমার যোগাযোগ আছে। এবং কলকাতায় গেলে নিশ্চয়ই দেখা হয়। যারা দেখা হয়, ঘোরা হয় কিছু লোকের সঙ্গে। আর বাকিদের সঙ্গে বিভিন্ন জায়গায় কি হয়, যেরকম এই মিডল ইস্টে যদি দেখা যায়, এখানে অনেক যাদবপুরের এক্স স্টুডেন্ট আছে, যারা শুধু ইঞ্জিনিয়ারিং না, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, আর্টস, লিটারেচার, তাতে সব পাস করেছে। একটা বড় সংখ্যক কিন্তু সংখ্যার একটা অ্যালামনাস এই মিডল ইস্টে আছে। মিডল ইস্ট মিডল ইস্ট কান্ট্রিটা মোটামুটি আমার খুবই মানে আমি খুবই মানে গ্রুমড হয়েছি। কারণ আমি সৌদি আরবিয়া দিয়ে স্টার্ট করেছিলাম, যেখানে লোকে যেতে ভয় পায় প্রথম দিকে। সেই সৌদি আরবিয়া, দুবাই, শারজা, বাহারিন, দোহা, খালি ওমানটা এখনো পর্যন্ত গিয়ে ওখানে চাকরি করিনি। কিন্তু নাহলে ওমান ছাড়া বাকি সব জায়গাতেই আমি কাজকর্ম করেছি। সেই জন্য মানে মিডল ইস্টে আমি দেখেছি যে বাঙালি যে আছে, যারা এসছে বিভিন্ন জায়গায়, তার মধ্যে যাদবপুরের সংখ্যাটা কিন্তু কম্প্যারেটিভলি অনেক অনেক অন্য ইউনিভার্সিটি থেকে বেশি। যদিও আমাদের কিছু কিছু অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে। আবুধাবিতে একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে, সেখানেও আমি 2-3 বার গেছি। কিন্তু মানে ঠিক স্ট্রাকচার্ড ওয়েতে সেরকম অ্যালামনি অ্যাসোসিয়েশন মিডল ইস্টকে অ্যাট্রাক্ট করতে পারিনি এখনো পর্যন্ত। তো সেটাই আমি বলবো, যে যখন আমি গ্লোবাল ফাউন্ডেশনের খবর পেলাম, এবং যখন কন্ট্যাক্ট হলো, যখন রঞ্জিতদার সঙ্গে যখন যোগাযোগ হলো প্রথম তো তখন আমরা ফার্স্ট মিটিং আমার মনে আছে, আমরা অনেককে আমি জোগাড় করেছিলাম যারা যাদবপুরেরই, বিভিন্ন কান্ট্রি থেকে। সেই বাহারিন থেকে ছিল, সৌদি থেকে ছিল, ওমান থেকে ছিল। এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এক্সপোজার, যে আমরা যখন আপনারা একটা ভালো কাজ হচ্ছে যখন গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশনে, ওয়াই নট টু জয়েন দেয়ার, রাদার দ্যান গোয়িং ফর এ স্প্লিটস অ্যান্ড বিটস অ্যান্ড পিসেস এর মধ্যে দিয়ে না গিয়ে একটা ভালো অর্গানাইজেশনের সঙ্গে জয়েন করলে সেই অর্গানাইজেশনটাকে শক্ত করা যায়, আর কনস্ট্রাকটিভ হয়, এবং ওটাকে নিয়ে অনেক কাজ যেটা ইউনিভার্সিটির দরকার, সেটাকে কিন্তু পেনিট্রেট করা যায়। আমাদের সেটা মনে হয়েছে। একদম। তো আপনি নন রেসিডেন্ট নন রেসিডেন্ট ওভারসিজ অ্যাসোসিয়েশন অফ যাদবপুর ইউনিভার্সিটি, মানে এরকম একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন যেটা মিডল ইস্টে আছে, মানে তার সঙ্গে অনেকদিন ধরে যুক্ত। তো আপনি যদি এটার ব্যাপারে একটু আমাদের বলেন, মানে হাউ ডু ইউ মিট, এবং মানে আমরা সকলেই ইন্টারেস্টেড, মানে দ্য মেইন মোটিভ অফ দিস শো বা সাক্ষাৎকার হচ্ছে যে অ্যালামনি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এর ব্যাপারে আরো আমরা যাতে জানতে পারি সকল অ্যালামনাইরা। তো উই আর ভেরি ইন্টারেস্টেড ইন দ্যাট। তো আপনি যদি এটার ব্যাপারে একটু যদি বলেন আমাদেরকে। এটা ঠিক যাদবপুরের সঙ্গে লিঙ্কড না অনলি। এটার নাম হচ্ছে নন রেসিডেন্ট ওভারসিজ অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আচ্ছা। মানে যারা আমরা বাঙালিরা সেই যেখান থেকেই হই, কলকাতা থেকে হই, দিল্লি থেকে হই, বম্বে থেকে হই, যারা আমাদের
বাংলা ভাষার সঙ্গে যারা লিপ্ত, যারা বাঙালি যাদেরকে আমরা বলি, তাদের একটা বড় সংখ্যা কিন্তু সারা বিশ্বে আছে। যেরকম তোমাদের আমেরিকাতে তো অনেক আছে, হুম। ইউরোপে আছে, মিডল ইস্টে তো এখন প্রচুর হয়ে গেছে, ফার ইস্টে আছে। কিন্তু সেই অর্গানাইজেশনের কোন রকম স্ট্রাকচার্ড অর্গানাইজেশন ছিল না, যেটা অন্য স্টেটের লোকদের ভালো অর্গানাইজেশন আছে। যেরকম কেরালার যে অর্গানাইজেশন গুলো আছে, ওদের সারা ওয়ার্ল্ডে যে আছে, ওরা ওয়ার্ল্ড কনভেনশন করে, ওয়ার্ল্ড কনফারেন্স করে, ওদের একটা বিশাল স্ট্রেংথ আছে। যেখানে ওরা গভর্নমেন্টকে, লোকাল গভর্নমেন্টকে, কেরালা গভর্নমেন্টকে ওরা কন্ট্রোল করে বাই দ্য এনআরআইস অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেরকমই কর্ণাটকেরও আছে, অন্ধ্রপ্রদেশের আছে। তো আমার কেন জানি না মনে হলো, যেহেতু আমি প্রচুর অর্গানাইজেশনের সঙ্গে লিঙ্কড আছি এবং যেহেতু কাজ করি সোশ্যাল, অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে, তো আমার কেন জানি না মনে হলো সেই 2006-07 সালে, অনেক বছর আগে, প্রায় 20 বছর আগেকার কথা বলছি, যে আমাদের বাঙালিদের এরকম কেন একটা অর্গানাইজেশন নেই, যেখানে বাইরে থেকে যারা আমরা আছি, যারা এনআরআই যারা আমরা আছি, যারা ওসিআই, যেরকম তোমরা হয়তো এখন ওসিআই হয়ে গেছো, যারা অন্য ন্যাশনালিটি হয়ে গেছে, আইদার ক্যানাডিয়ান অর আমেরিকান অর ইউরোপিয়ান, তাদের জন্য ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, যেটা যেটা মনমোহন সিং যেটা স্টার্ট করেছিল, সেই ওসিআইটা, যেটা পিআইও কে চেঞ্জ করে ওসিআই হলো, হুম। পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনটাকে চেঞ্জ করে ওসিআই হলো। সেই ওসিআই আর এনআরআই মিলে একটা বিরাট সংখ্যক বাঙালিদের আছে, যেটা কিন্তু বেশিরভাগই হোয়াইট কালার জবের, বেশিরভাগই ব্লু কালার জব কিন্তু বাঙালিরা কম বাইরে, হোয়াইট কালার জবে বেশি। সেই জন্য ক্যাপাবিলিটিও বেশি, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিও বেশি। সেই ক্যাপাবিলিটি থেকে যদি আমরা আমাদের নিজেদের স্টেট ওয়েস্ট বেঙ্গলকে যদি ইকোনমিক্যালি, বিজনেস ওয়াইজ যদি আমরা ডেভেলপ করতে পারি, সেই কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা এই অর্গানাইজেশনটা তৈরি করলাম। এবং প্রথম আমরা সাপোর্ট পেয়েছিলাম, তখনকার মন্ত্রী ছিল ইন্ডাস্ট্রি মিনিস্টার নিরুপম সেন। নিরুপম সেন 2006-এর ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন। তো তার সঙ্গে যখন আমাদের ডেলিগেশন গিয়ে আমরা যখন দেখা করলাম, তার মধ্যে ডেলিগেশনের মধ্যে কিন্তু আমেরিকা থেকেও একজন ছিল, কানাডা থেকেও একজন ছিল, মিডল ইস্ট থেকে তো ছিলই, ফার ইস্ট থেকে ছিল। তো আমরা ওনার সঙ্গে গিয়ে দেখা করে যখন আমরা প্রপোজাল দিলাম যে আমরা একটা একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন বানাতে চাই, যেটা সাহায্যে আমরা ওয়েস্ট বেঙ্গলকে টেকনিক্যালি, বিজনেস ওয়ে এবং আদার অ্যাসপেক্টসে আমরা সাপোর্ট করব। তার কারণ হচ্ছে যে আমাদের এখানে যারা তোমরা আছো কিংবা আমরা আছি যারা, একটা বড় সংখ্যক টাকা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাজ এ এনআরআই কিংবা ওসিআই লেভেল থেকে কিন্তু আসে। কিন্তু সেটা ব্যাংকে কিংবা মিউচুয়াল ফান্ডে কিংবা শিফট কিংবা স্টক এক্সচেঞ্জেই রয়ে যায়। আমাকে আমার মনে আছে, নিরুপম সেন আমাকে তখন বলেছিলেন যে কটা বাঙালি ব্যবসাদার হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে, বাঙালি খালি চাকরি করতে ভালোবাসে, আপনি কি লোক পাবেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার জন্য? আমি বললাম, কেন পাবো না স্যার। আমি এক্স্যাক্টলি বলেছিলাম যে আগে যা হতো হতো, এখন বাঙালিরা বিদেশে বেরিয়ে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে কাজ করছে। ওরা ওদের যদি এক্সপিরিয়েন্সটাকে ইউজ করে, তবে করে যদি টেকনোলজিকে নিয়ে আসে এখানে, কেন হবে না ব্যবসা? ব্যবসা না হওয়ার তো কারণ নেই। তো উনি খুব পেয়েছিলেন যে আমি ওনাকে উত্তরটা দিয়েছিলাম খুব পজিটিভ ওয়েতে, করে বলেছিলেন যে ঠিক আছে, লেট স্টার্ট, আমাদের সরকার থেকে আমরা সব সাপোর্ট করব, তোমাদের তরফ থেকে সাপোর্ট দরকার। এবং আমরা ওনাকে দিয়ে 2006-07 থেকে শুরু করলাম আমাদের সমস্ত অ্যাক্টিভিটি। তারপরে আমরা ইন্টারন্যাশনাল কনভেনশন করলাম। কি হলো, সবাইকে কি করে এক এক প্ল্যাটফর্মে আনা যায়, ইটস নট এ ইজি টাস্ক। এক একজন এক এক জায়গায় বসে আছে। আর তখন ওই টিমস ওয়েব মাস্টার, ওয়েব এত বেশি এত এই কিছু ছিল সবগুলো না। কিছুই ছিল না। হ্যাঁ। কোনো কমিউনিকেশন মানে টেলিফোন, মানে এই হোয়াটসঅ্যাপ আর এই গুগল মিট, এগুলো তো কিছুই ছিল না তখন, হ্যাঁ। যে কারোর সঙ্গে মিট করা যেত না। তখন থেকে আমরা কনভেনশন শুরু করলাম, যে আমরা প্রত্যেক 2 বছরে একটা করে কনভেনশন এক একটা কান্ট্রিতে করব। হুম। যেই কান্ট্রিতে করলে পরে সেই কান্ট্রি এবং তার আশেপাশের লোকরাও ওর মধ্যে যোগ হয়ে যাবে। এই করে করে আস্তে আস্তে আমরা আমাদের এই যে নন রেসিডেন্ট ওভারসিজের যে সংগঠনটাকে বাড়াবো, এর মেম্বারশিপ বাড়াবো, লোক বাড়াবো, এবং এরা যাতে যারা ওয়েস্ট বেঙ্গলে যাতে কিছু করে, সেইটাকে লোকাল গভর্নমেন্টের সঙ্গে একটা লিঙ্ক আপ করিয়ে দিয়ে সাপোর্ট করাবো। যেরকম আমি একটা এক্সাম্পল বলছি,
যে এরকম আমরা কনভেনশন, এরকম 5টা কনভেনশন গত 10 বছরে করেছি কিন্তু, আর বিভিন্ন বাইরে বাইরে করেছি। 2014-তে যে কনভেনশনটা হলো, তখন আমাদের তখন প্রধান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার সময় উনি আমাদেরকে বললেন যে কনভেনশনটাকে কলকাতায় করুন। এ বাইরে বাইরে তো করলে এত লোক তো আমরা যেতে পারি না সরকার থেকে, তো কলকাতায় করুন। তো আমরা এটাকে কলকাতায় করলাম, বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে হুম। কোলাবোরেশনে। হুম। তখন আমাদের মন্ত্রী ছিলেন, ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন ডক্টর অমিত মিত্র। অমিত মিত্র, হ্যাঁ। উনি মিনিস্ট্রি, উনি ফাইন্যান্স প্লাস ইন্ডাস্ট্রি দুটোই ছিলেন। তো উনি এসে প্রথম অ্যানাউন্স করলেন, আমার মনে আছে সেদিনটা খুব বড় একটা নিউজ ছিল, যে আমরা বিদেশিদের জমি দেব ব্যবসা করবার জন্য, জমি দেব। আগে জমি দেওয়া নিয়ে অনেক রকম গন্ডগোল হয়েছিল, তো জমি দেবো সেদিন অ্যানাউন্স করলেন। সেদিনই বিকেলবেলা ওই আনন্দ এবিপি এবং বিভিন্ন টিভিতে আমাদের যত যারা গেছিল, সেই ডেলিগেশনে 35 জন গেছিল, ডেলিগেশন নিয়ে আমরা গেছিলাম কলকাতায় 2014 জানুয়ারি মাসে। তো তার মধ্যে শুধু ভারতীয় না, অন্য ন্যাশনালিটির লোক, মানে মিডল ইস্ট থেকে কিছু শেখ, যারা ওই যে শেখদের তো জানেন, যারা মানে টোটাল দে আর অফ দ্য হ্যাভিং দ্য মানি, আনকাউন্টলেস মানি, ইয়া, হ্যাঁ। এরকম লোকদেরকেও আমরা অ্যাট্রাক্ট করে সেই কলকাতা শহরে নিয়ে গেছিলাম এই কনভেনশনে যোগ দেওয়ার জন্য। সরকার আমাদের খুবই হেল্প করেছিল। তো পরের দিন সমস্ত যে ইন্ডাস্ট্রি পার্কগুলো যেগুলো আছে, যেখানে জমি দেওয়া যায় বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি করবার জন্য, সেইগুলো আমাদেরকে সবাইকে ডেলিগেশনে একেবারে বাসে করে নিয়ে গিয়ে সবকে ঘোরালো, দেখালো কোথায় জমি নেওয়া যায়, কতটা কি কি ফেসিলিটি সরকার দেবে, মিনিস্টার নিজে আমাদের সঙ্গে এলো। তো অনেক কিছু করে আমরা অনেক কিছু, অনেকে কিন্তু ইনভেস্টমেন্টস অনেক প্ল্যান করলো এবং হয়েওছে কিছু ইনভেস্টমেন্ট। তো এটা এখনো চলছে। এই লাস্ট কনভেনশনটা হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটিতেই, আমি বলছি অ্যালামনি অ্যাসোসিয়েশনের যে যে অডিটোরিয়ামটা আছে, হ্যাঁ। সেখানে আমাদের গত যে 24শে ডিসেম্বর আমাদের এখানে ছিল, যেখানে যেখানে আরেকটা একটা আমি একটা ভালো জিনিস বলছি। প্রত্যেক বছর এই অর্গানাইজেশন থেকে যারা এক্সটেন্সিভ এক্সেলেন্ট ইনোভেশনস এবং কন্ট্রিবিউশনস করছে টু দ্য কমিউনিটি অর এনি প্রফেশনালদের, তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেটার নাম হচ্ছে গ্লোরি অফ বেঙ্গল অ্যাওয়ার্ড। এটা খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। আহ, সেই অ্যাওয়ার্ডটা অনেকেই পেয়েছে, যারা বড় আগে ইন্ডাস্ট্রিতে ছিল, যেরকম যারা ছিল তারা পেয়েছে। তো এইবারে 3জন এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। একজন পেয়েছিলেন এই অ্যাওয়ার্ডটা, সেটা হচ্ছে তুমি আরো নিশ্চয়ই, হ্যাঁ, রঞ্জিত দা। রঞ্জিত দা পেয়েছিলেন, হ্যাঁ। তো রঞ্জিত দা ইজ ওয়ান অফ দ্য অ্যাওয়ার্ডি ফর দ্য গ্লোরি অফ বেঙ্গল অ্যাওয়ার্ডের জন্য এই বছর। আরো 2জন পেয়েছে, আরেকজন পেয়েছে দুবাই থেকে পেয়েছে, অমিতাভ ঘোষ, আর একজন সুব্রত মুখার্জি কাতার থেকে। হুম। কিন্তু আমাদের বেশিরভাগই কিন্তু ইউএস থেকে প্রত্যেকবারই পায় একজন, ইউরোপ থেকে একজন পায়, এরকম তিন চারজন কিন্তু প্রত্যেকবারই পায়। তো এবারও 3জন পেয়েছিল অ্যাওয়ার্ড। তো আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে গভর্নমেন্টকে এমন ভাবে ইনসিস্ট করা, যে প্রথমেই করা হচ্ছে যে একটা এনআরআই সেল তৈরি করা। এই যেটা যাদবপুরে অ্যালামনি সেল যেটা তোমরা বলছো, সেরকমই একটা এনআরআই সেল তৈরি করা। কেন অন্য স্টেটে কিন্তু এই এনআরআই সেলটা কিন্তু খুব হাইলি ফাংশনিং, যে সমস্ত ব্যাপারে ওটা একটা প্ল্যাটফর্ম, যেখানে প্রত্যেকটা এনআরআই কিংবা ওসিআই যাতে ওখানে রেজিস্টার্ড করে। কারণ তুমি যে আজকে বাইরে আছো শুভদীপ, তার তো কোনো রেকর্ড নেই, গভর্নমেন্ট ইন্ডিয়ার কাছে কোনো রেকর্ড আছে? একদম। কোনো রেকর্ড নেই, সে জানেই না। হ্যাঁ। তোমার মধ্যে অনেক কিছু পোটেনশিয়াল আছে, তুমি অনেক কিছু করতে চাও, তুমি কার কাছে অ্যাপ্রোচ করবে? তুমি কি দিল্লিতে অ্যাপ্রোচ করবে, না তুমি কলকাতায় অ্যাপ্রোচ করবে? দিল্লিতে করলে কোথায় করবে? তাই জন্য মিনিস্ট্রি অফ একটা তৈরি হয়েছিল 2008 সালে, 9 সালে, মিনিস্ট্রি অফ ওভারসিজ অ্যাফেয়ার্স। এটা কিন্তু এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর বাইরে, কিন্তু এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আলাদা, সেটা হচ্ছে সরকারি ব্যাপার যেটা হয়। কিন্তু হুম। বেসরকারি ব্যাপারের জন্য এটা মিনিস্ট্রি অফ ওভারসিজ অ্যাফেয়ার্স তৈরি হয়েছিল। এবং তার যে মন্ত্রী ছিল, সেই মন্ত্রী ছিল মিস্টার ভাইলার রবি, সেটা কংগ্রেস আমলে হয়েছিল, হ্যাঁ। ভাইলার রবি। এই প্রথম মিনিস্ট করে ও শুরু করলো যে এনআরআই দের কিংবা ওসিআই দের কে রেকগনিশন করা বাই গিভিং এ প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড। হুম। এবং প্রত্যেক বছর ওটা 2003 থেকে শুরু হয়েছিল, 2003 থেকে, যে প্রত্যেক বছর এই প্রবাসী ভারতীয় সম্মান
দিবস পালন করা হবে 9th of January, যেদিন যেদিন মহাত্মা গান্ধী দেশে ফিরে এসেছিলেন ফ্রম সাউথ আফ্রিকা থেকে। সেই হুম। প্রবাসী উনি হচ্ছেন সব থেকে বড় প্রবাসী ছিলেন। তো হ্যাঁ। ওনার ফেরার দিনটাকেই ঠিক করে প্রবাসী ভারতীয় সম্মান দিবস দেওয়া করা হয় সেখানে। গত 15 জনকে প্রত্যেক বছর ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এই 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 সবগুলো করা হয়েছিল এটাকে করার জন্য। তো আমাদের এনআরওবি থেকে আমি একটু সংক্ষেপে বলি। এনআরওবি যেটা আমাদের অ্যাক্টিভিটি ছিল সেই যে আজকে তোমার আমার মতো লোকরা যারা যেইটুকু সময় যেইটুকু টাকায় ব্যাংকে রাখছে কিংবা ইউনিভার্সিটিতে খাটাচ্ছে কিংবা স্টক এক্সচেঞ্জ করছে, সেইটা যাতে একটা ইন্ডাস্ট্রি কিংবা কোনো অর্গানাইজেশনের পিছনে যাতে এটা ইউজ করা হোক এই টাকাটাকে, তাতে কি হবে, তোমারও টাকা বাড়বে, আর এখানে কিছু জব আসবে, এখানে ইকোনমি আসবে, এখানে বাড়বে। আর যেই টেকনোলজিগুলো ইন্ডিয়ার কাছে মানে পাওয়া দুর্লভ ছিল, কারণ সব সময় পাওয়া যায় না, সেগুলো থ্রু এনআরআই থ্রুতে এটা খুব ইজিলি কিন্তু অ্যাকোয়ার করা যাবে। এবং যখন এই আমাদের প্রধানমন্ত্রী মোদী সাহেব যখন আমাদেরকে অ্যানাউন্স করলেন যে মেক ইন ইন্ডিয়া, হুম। তখন আমরা এনআরওবি থেকে ওনার কাছে পুরো ডিটেলস আমরা পাঠিয়েছিলাম, এন্ড হি অ্যাকসেপ্টেড যে আমরা যদি ইন্ডিয়ান বাঙালি যারা আছে, বাঙালি যারা টেকনিক্যাল লোক আছে অল ওভার ওয়ার্ল্ডে, তাদের থেকে যদি আমরা কিছু লোককে অ্যাট্রাক্ট করতে পারি, তাদের মেক ইন ইন্ডিয়া কিছু যদি কোনো প্রোডাক্ট কিংবা কোনো সার্ভিস যদি ইনিশিয়েট করতে পারে ওয়েস্ট বেঙ্গলে, তবে অল সাপোর্টস দেওয়া হবে। তো সেরকমই আমাদের একটা ডেটাবেস আমি বলবো যে আছে ডেটাবেস, কিন্তু ডেটাবেস অ্যাকচুয়ালের থেকে অনেক কম। ধরো আমাদের ডেটাবেস হচ্ছে এত প্রায় 500-700 লোকের, কিন্তু অ্যাকচুয়াল আছে বোধহয় কত লাখ লোক আছে, মানে একদম। তার নম্বরটা কিন্তু খুঁজে পাওয়া, খুঁজে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেটা এটা হচ্ছে একটা দিক যের মধ্যে খালি যাদবপুর না, আমরা যে কোনো বাঙালিকেই আমরা এটাকে ইনক্লুড করি এবং আমরা এটাকে প্রোৎসাহন করি, এনকারেজ করি, যাতে ইন্ডাস্ট্রি বাড়ে, বিজনেস বেঙ্গল বাড়ে, এবং যাতে যাতে এনআরআই যাতে ফরেন এক্সচেঞ্জ যে আছে সেখান থেকে যাতে এটাকে ইউজ করা হোক, তাতে যার দুদিক থেকেই তাদের লাভ হবে। আমাদের স্টেটও বাড়বে, লোকের জবও বাড়বে, ইউনিভার্স অপরচুনিটিও বাড়বে, এবং আমরা এনআরআইরা একটা একটা সলিড রোল প্লে করব ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার ওন স্টেট, হোম স্টেট। একদমই ঠিক। আপনি যেটা বললেন আমি একদমই সহমত আপনার সাথে। এনআরআই এবং সেল হওয়া খুবই দরকার, কারণ ব্যাপারটা হচ্ছে যে যখন গভর্নমেন্টের সকলের সম্বন্ধে একটা ধারণা বা আইডিয়া থাকবে, যেটা যেমন একজন এনআরআই এর যদি কোনোভাবে হেল্প করতে চায় সেটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি একটা স্টেটেরও প্রগ্রেস এবং একটা ওভারঅল কান্ট্রি প্রগ্রেসের জন্য সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি যেরকম আপনি একটা ধারণা আমাদের কাছে দিলেন যে আপনারা কিভাবে কাজ করছেন, এটা কিন্তু সকল অ্যালামনির ক্ষেত্রে একটা ইনফরমেশন, এবং তারাও কিন্তু আপনাদের সাথে, গোটা ওয়ার্ল্ডে যারা আছে তারাও আপনাদের সাথে কাজ করার জন্য এগিয়ে আসবে, এটা আমার মনে হয়। সো প্রাক্তনী হিসেবে আমার একটি প্রশ্ন, আচ্ছা, আমরা। আরেকটা জিনিস আমি একটু ব্রেক করি, হ্যাঁ। আরেকটা ইনফরমেশন আমি দিতে চাই সবাইকে। হ্যাঁ। এই যখন আমরা এটা তৈরি করেছিলাম, এত বড় বিশ্ব, এত হ্যাঁ। বিরাট বিশ্ব, তো হ্যাঁ। এক জায়গা থেকে এক জায়গা তো অত ইজি না যাওয়া। সেই জন্য আমরা গভর্নমেন্টকে সাজেস্ট করেছিলাম যে এরকম 4টে হাব তৈরি করা হোক, হোল বিশ্বের মধ্যে 4টে হাব তৈরি করা হোক, যেই হাব গুলোতে আমাদের লোক থাকবে, এনআরওবির লোক থাকবে, যারা ওইখানকার হাবের কারাসপন্ডিং কান্ট্রি গুলোকে হ্যান্ডেল করবে। কোঅর্ডিনেট করবে। এই 4টে হাবের লোকেশন আমি বলছি কোথায়। ফার্স্ট হাব ছিল নিউ ইয়র্ক, সেকেন্ড হাব ছিল লন্ডন, লন্ডন, থার্ড হাব ছিল দুবাই, আর ফোর্থ হাব ছিল সিঙ্গাপুর। এই 4টে হাবে কিন্তু আমরা অপারেট করতে শুরু করেও ছিলাম। এখন অতটা লোকজন সেরকম নেই বলে আমরা বলেছিলাম যে আমরা গভর্নমেন্টকে বলেছিলাম যে তোমাদের তরফ থেকে একজন করে লোক এই 4টে জায়গায় থাকলে যদি থাকে, তবে তারা এনআরআইরা নিয়ার বাই, যেরকম যারা নিউ ইয়র্কে যে থাকবে, তার দায়িত্ব হবে আমেরিকার যত লোকদের সঙ্গে যোগাযোগ করা। ও হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকবে ওখানে। কিন্তু সরকারের যা হয়, বাজেট টাজেট বললো যে না, অনেক খরচ, অফিস ভাড়া নিয়ে একটা লোককে রাখতে গেলে অনেক খরচ লাগবে, অনেক ডলার লাগবে। হুম। শেষ পর্যন্ত আমরা ওটাকে আর পুরোপুরি সাপোর্ট করতে পারলাম না। দুবাইটা আমরা করেছিলাম, সিঙ্গাপুরটাকে করেছিলাম, কিন্তু আমেরিকা আর লন্ডনে আমাদের কস্টটা অবশ্য একটা ফ্যাক্টর।
কিন্তু সেটা একটা ভালো হয়েছিল যে এরকম চারটে হাব দিয়ে যদি হোল ওয়ার্ল্ডকে যদি কন্ট্রোল করা যায়, যদি কোঅর্ডিনেট করা যায়, তাতে কি হবে, সবাই এগিয়ে আসবে, আরো অনেক লোক এগিয়ে আসবে, এটা আরো বেশি প্রচার হবে। এবং এইটা একটা 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 বাঙালিদের একটা গর্ব হবে যে যেরকম অন্য স্টেটে এরকম আছে, আমাদের স্টেটেও সেরকম আছে। এবং এই চারটে হাব কন্ট্রোলড হবে এনআরআই সেল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কলকাতার থেকে। সেটাই, সেই সব আমরা সমস্ত রোড ম্যাপ করে গভর্নমেন্টকে সাবমিটও করেছিলাম। বলেছিল হ্যাঁ হবে, কিন্তু ফাইনালি হয়নি এখনো পর্যন্ত। আশা করছি ভবিষ্যতে এটার একটা দিক আমরা দেখতে পাবো গভর্নমেন্টের তরফ থেকে বা সব জায়গা থেকে। তো আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনি একজন প্রাক্তনী যাদবপুর, আমিও একজন প্রাক্তনী। তো আপনার কি মনে হয়, হোয়াট ইজ দ্য রোল অফ অ্যালামনি ইন দ্য প্রগ্রেস অফ জেইউ, প্রোভাইডেড দ্য প্রেজেন্ট সিচুয়েশন যেখানে অনেকটা ফান্ড ক্রাঞ্চ আছে? আপনি যদি বিভিন্ন ডিপার্টমেন্টে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আপনি দেখতে পাবেন যে অনেক মেশিন পয়সার অভাবে চালানো যাচ্ছে না, এবং একটা ফান্ড ক্রাঞ্চ আছে, অনেক দামি দামি ইকুইপমেন্ট পড়ে আছে যেগুলো হচ্ছে একটা জাস্ট ফান্ডিং এর জন্য সারানো যাচ্ছে না। সো এখানে একটা অ্যালামনি কি ভূমিকা হওয়া উচিত ইন দ্য প্রগ্রেস অফ জেইউ, এবং সেটা তারা কি করে যাদবপুরকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, আপনার কি মনে হয়? আমি একটা ছোট্ট কম্প্যারিটিভ স্টেটমেন্ট দিচ্ছি, কারণ আমি ইন্ডিয়ান কমিউনিটির সঙ্গে খুব ওভারসিজ ইন্ডিয়ান কমিউনিটির সঙ্গে খুব আমি ওতপ্রোতভাবে যুক্ত আছি। কেরালার, ইফ ইউ সি দ্য কেরালার ইউনিভার্সিটি গুলো, যে কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, ওদের যে কলেজগুলো ওয়াইজ বিভিন্ন অ্যালামনি অ্যাসোসিয়েশন বিভিন্ন দেশে অ্যাজ এ রেজিস্টার্ড আছে। যেরকম মানে আজকে ওমান দেশে কালিকাটের একটা ইউনিভার্সিটির নামে একটা অ্যাসোসিয়েশন আছে, যারা ওই ওই ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, তারা নিজের ফ্যামিলি নিয়ে ওই ওদের মেম্বার, ওরা খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, ওরা একসঙ্গে কালচারাল প্রোগ্রাম করে, ওরা টাকা তোলে, করে। এরকম কিন্তু সব কান্ট্রিতে আছে। আমি জানি না আমেরিকাতে আছে কিনা কেরালার, কিন্তু এই এই মিডল ইস্টের কান্ট্রি আর ফার ইস্ট কান্ট্রিতে তো প্রত্যেকটা কান্ট্রিতে, মালয়েশিয়াতে আছে। সব ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি গুলো, টেকনিক্যাল ইউনিভার্সিটি সবারই অ্যালামনাস অ্যাসোসিয়েশন আছে। সেটা একটা আমি কম্প্যারিজন বললাম। আমাকে তুমি যদি জিজ্ঞেস করো, আমার মত হচ্ছে এই অ্যালামনাসদের একটা বিরাট রোল কিন্তু ইউনিভার্সিটিকে সচল রাখার জন্য, ইউনিভার্সিটিকে রেগুলার আপগ্রেড করার জন্য কিন্তু ভীষণ দরকার। কারণ আমাদের এখানে যেগুলো স্টেট রান ইউনিভার্সিটি, সব জায়গাতেই প্রবলেম হয়ে যায়, ফান্ডিং এ প্রবলেম হয়ে যায়। তার কারণ হচ্ছে যে যেই, হ্যাঁ মায়নাটা হয়ে যাচ্ছে সবার, মাস্টারমশাইদের মায়না হয়ে যাচ্ছে, কিন্তু একটা ইউনিভার্সিটিকে যদি গ্রো করাতে হয়, আমি যেটা বলবো যে যাদবপুর ইউনিভার্সিটি এক সময় এমন একটা ইউনিভার্সিটি ছিল যেখানে লোকে ঢুকতে পারলে লোকে ভাবতো যে মানে আই হ্যাভ ডান সামথিং গুড ইন মাই লাস্ট লাইফ। এরকম ছিল যাদবপুর ইউনিভার্সিটি, যদিও তখন আইআইটি ছিল, কিন্তু যাদবপুরে একটা আলাদা একটা রোল ছিল। আমি নিজে যাদবপুরে যখন ভর্তি হলাম, আমি কিন্তু তো কলকাতার ছেলে না, কিন্তু আমি পাটনার ছেলে, বিহারের ছেলে। আমার বাবা সারা জীবন বিহারে চাকরি করেছেন, সরকারি, বিহারে। তো আমাকে যখন অপশন দিল যে কোথায় যাবে, দিল্লিতে যাবে না কলকাতায় যাবে, আমি বললাম আমি কলকাতাতেও যাব না, আমি যাদবপুর ইউনিভার্সিটিতে যাব। তো সেইটা, এইটা কিন্তু এই যে একটা ব্র্যান্ডিং যাদবপুরের, কিন্তু আমরা দেখছি যারা বাইরে আছি, যারা যেখানেই যাক, বড় না কেউ না কেউ, ভালো না কেউ না কেউ যাদবপুরের পাওয়া যায়, যারা কোনো না কোনো দিকে ভালো নাম করেছে, ইন্টারন্যাশনালি নাম করেছে, কাজের দিকে নাম করেছে, কিংবা সিস্টেমের সঙ্গে অনেক বেশি লিঙ্কড হয়ে গেছে। সেখানে কিন্তু আমরা যদি যেটা আরেকটা আরেকটা ছোট্ট এর মাঝখানে আরেকটা গল্প বলছি। 2016 সালে আমাদের ডিপার্টমেন্টের 50 বছর পূর্তি উপলক্ষে একটা বিশাল সেলিব্রেশন হয়েছিল নিকো পার্ক কনভেনশন সেন্টারে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের 50 বছর পূর্তি হলো 2016 সালে। তো আমাকে ওরা ডেকেছিল অ্যাজ এ স্পিকার হিসাবে, অ্যাজ এ গেস্ট স্পিকার হিসাবে ডেকেছিল, টেকনিক্যাল মানে একটা কিছু ব্যাপারে। আমি আমি তো অ্যাজ অটোমেশন ইঞ্জিনিয়ার, তো হুম। বলবার জন্য। তো সেখানে তো প্রথম দিন তো হলো টেকনিক্যাল ব্যাপারটা হলো, পরের দিন হলো যারা প্রাক্তনীদের সঙ্গে, যারা তখনকার স্টুডেন্ট, বিটেক এমটেক এ, তাদের সঙ্গে একটা ইন্টারাকশন। তো সেখানে আমাকে বললো যে আপনাকে কিছু বলতে হবে। তো আমি বললাম যে আমি কি বলবো, তো আমি বললাম ঠিক আছে বলি। তো বলতে যখন আরম্ভ করলাম, আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমাদের মধ্যে বিটেকে কজন আছে, এমটেকে কজন আছে, দেখলাম বিটেকে তো আছেই, 4টে বছরে অনেক অনেক স্টুডেন্টই আছে, প্রায় 400 সাড়ে 400 স্টুডেন্ট ছিল টোটাল সেদিনটা।
তার মধ্যে এমটেক এর প্রচুর হাত তুললো। তো আমি জিজ্ঞেস করলাম তোমরা এমটেক পড়ছো কেন? আহ একটা কথার উত্তর এলো সবার কাছ থেকে, স্যার চাকরি পাইনি বলে। আমি বললাম তোমরা যাদবপুর থেকে বিটেক পাশ করে চাকরি পাওনি, আমি অন্তত এটা বিশ্বাস করতে পারছি না। তাই জন্য এমটেক করতে হচ্ছে বলে, হ্যাঁ স্যার এটাই হচ্ছে, আমাদের কোনো প্লেসমেন্ট হয়নি। আমাদের কোনো প্লেসমেন্ট হয়নি বলে আমাদের বাধ্য হয়ে কি করব, আমরা এমটেকে ভর্তি হয়ে গেছি, এমটেক করছি। সো বাই ডিফল্ট ভর্তি হয়ে গেছি, নট বাই চয়েস। তো আমি ওদের একটা কথা, অনেক কিছু বলার মধ্যে আমি ওটাকে খুব সংক্ষেপে বলছি, আমি ওদের একটা কথা বললাম যে আমি তো বাইরে প্রায় 30 বছর আছি এবং বিভিন্ন কান্ট্রিতে আছি, যাওয়া আসা করি, এবং অনেক প্রফেশনাল ইনস্টিটিউটের সঙ্গে আমি যোগাযোগ আমার আছে, কানেক্টেড আছে, আমি লিড করি। কিন্তু তোমার যাদবপুর থেকে পাশ করে চাকরির কোনো সুযোগ হবে না হোল ওয়ার্ল্ডের মধ্যে, এটা এটা হওয়া যায় না। তো তোমাদেরকে কেউ বারণ করেছিল যে একটা পাসপোর্ট তৈরি করতে? না স্যার পাসপোর্ট তো করিনি। তাহলে কে বারণ করেছে পাসপোর্টটা করতে? এখন দুনিয়া যেভাবে হয়েছে, আহ, সকালবেলা ব্রেকফাস্ট হবে কলকাতায়, দুপুরবেলা লাঞ্চ করবে দুবাইতে, রাত্রে ডিনার করবে লন্ডনে গিয়ে। এইভাবে আমরা কাজ করি এখন। তো তোমাদের যদি হাতে একটা পাসপোর্ট থাকে, তোমাকে যে কলকাতাতেই প্লেসমেন্ট করতে হবে এর কোনো তো মানে নেই। তোমাকে সারা ভারত ওয়ার্ল্ডে যে যে কোনো জায়গায় চলে যেতে পারবে। আর যাদবপুর থেকে পাশ করে কোথাও চাকরি পাবে না, তোমার সেই নলেজ নেই, হবে না, এটা তো আমি বিশ্বাস করতে পারি না ভাই। কারণ আমি নিজেই এখানকার প্রাক্তনী। আমরা চাকরি যেখানে যেখানে গেছি কোনোদিন চাকরি আজ পর্যন্ত না হয়নি। এবং আমার মনে হয় সবারই তাই হয়, মানে কোয়ালিটি অফ স্টুডেন্টস যাদবপুরে একটা আলাদা এই ছিল। তো তখন সবাই স্টুডেন্টরা বলছে স্যার আমরা এটাকে নিয়ে কোনো এভাবে ভাবিনি। আমি বললাম, এখানেই হচ্ছে তোমাদের সঙ্গে একটা পাঞ্জাবের ইউনিভার্সিটির তফাৎ। তোমরা ভালো ছেলে, তোমরা কলকাতার বাইরে যাওয়ার জন্য তোমরা 10 বার চিন্তা করো, ভাবো যে কোম্পানিগুলো চলে আসবে, এসে তোমাকে এসে একদম বাড়ি থেকে ঠিক নিয়ে আছে। যাবে, সেটাও হবে না, সেই দিন চলে গেছে। এটা আগে হতো, যখন 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 দেশে 20টা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল তখন এটা হতো হতো এক সময়, আমি বলছি। আমাদের প্লেসমেন্ট ডিপার্টমেন্টের খুব ভালো কাজ করতো এক সময়। কিন্তু সেটা আজ থেকে অনেক বছর আগে, 50 বছর আগে। এখন দেশের মধ্যে 5,000 ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে গেছে। কার থেকে নেবে? এখন তো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ পশ্চিমবঙ্গে 50টা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে গেছে। তো এখন আর লোকে কোথা থেকে নেবে? তো এখন তোমাকে যেতে হবে, তোমার কাছে আসবে না, তোমাকে যেতে হবে। কোথায় যাবে? দেশে যাবে, যে কোনো জায়গায়, বিদেশে চলে যাবে। আমার মনে হয় এখনো হিউজ রিকোয়ারমেন্ট আছে, যে লোক ইঞ্জিনিয়ারদের, ভালো ছেলেদের রিকোয়ারমেন্ট আছে, এবং সেটা তোমরা যাদবপুরের হিসাবে তোমরা এটাকে মিট করতে পারবে। তো আমি বলার পরে খুব হইচই হলো দেখলাম, যে সবাই খুব মানে হাত পাত তুললো, এই করলো যে স্যার আমরা আমাদেরকে কোথাও ব্যবস্থা করে। বললাম ঠিক আছে, আমার একটা কাগজে তোমাদের টেলিফোন নাম্বার আর ইমেলটা দিয়ে দাও। আমি চেষ্টা করব বিভিন্ন জায়গায় থ্রু এনআরওবির থ্রুতে আমি পাঠিয়ে দেবো। যার যেখানে লাগবে, যদি তোমাদের লাগে তোমাদের সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করবে। করেও ছিলাম কিছুটা আমরা। তার মধ্যে যাদবপুরকে এই করার জন্য যারা যাদবপুরের বিভিন্ন মিডল ইস্টে, বেশিরভাগই মিডল ইস্টে, কারণ আমার বেশি হোল্ড হচ্ছে মিডল ইস্টে। তো মিডল ইস্টেই আমি সমস্ত কান্ট্রিতে আমি পাঠিয়ে দিয়েছিলাম। কিছু লোক হয়তো পেয়েছিল, সুযোগ সুযোগ পেয়েছিল, কারণ অনেকে জায়গায় দরকার হয় তো, লোকের দরকার হয়, ইঞ্জিনিয়ার দরকার হয়। তখন যদি কেউকে একটা রেকমেন্ড করে দেয়, কারো যদি সিভিটা যদি কেউ একটা প্লেস করে দেয়, তাতে কিন্তু আমাদের এখানে কিন্তু দেখছি সেটা চাকরি কিন্তু অ্যাটলিস্ট একটা ইন্টারভিউ কল হবে। তারপরে ইন্টারভিউতে যে এরকম করবে সেরকম ভাবে পাওয়া যায় সেটা এই করার জন্য। তো এটাও একটা ওয়ে আউট হচ্ছে। সেটা আবার যেটা বলতে চাইছিলাম, যে অ্যালামনাস একটা বড় রোল কিন্তু আছে ফর আপগ্রেডিং দ্য ইউনিভার্সিটিজ ফেসিলিটিস আর ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস। আমাদের স্টেট ইউনিভার্সিটি গুলো কিন্তু সেটা ফান্ডিং এর অভাবে করতে পারে না। আমার সঙ্গে যখন রঞ্জিতদার প্রথম কথা হলো, আলাপ হলো বছর খানেক দেড়েক আগে, তখন যা শুনলাম যে এমনি ছোটখাটো অ্যালামনি অ্যাসোসিয়েশনের কাছ থেকে আমাদের কাছ থেকে অনেক ডোনেশন নিয়েছে, এটা আমরা দিয়েছি। এই যে যারা ওই স্টুডেন্টস স্কলারশিপের জন্য যেগুলো নেয়, যেগুলো সেরকম আমরা অনেক টাকা দিয়েছি। কিন্তু এরকম একটা স্ট্রাকচার্ড ওয়েতে যে যে আজকে আমার এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এই ফেসিলিটি ইউনিট অপারেশনের ল্যাবরেটরিটাকে আপগ্রেড করতে হবে, কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমাকে এই ট্রান্সফর্মার আমাকে আনতে হবে, কিংবা ইলেকট্রনিক্সে আমার এই লাগবে, সেটাকে কম্পিউটার লাগবে, কম্পিউটার নেই এতগুলো কম্পিউটার। সেইগুলোকে এরকম টাইপের যদি স্ট্রাকচার্ড ওয়েতে যদি এগোনো যায়, তাতে কি হবে? টাকা দিয়ে দিলে টাকাটা কোথায় যাচ্ছে কেউ জানে না।
কিন্তু এইভাবে যদি টাকাটা দেওয়া যায় এবং ওটাকে যদি প্রপার একটা মনিটরিং এর ফেজের মধ্যে রাখা যায়, তবে আমার মনে হবে যে সত্যিকারের যেটা আপগ্রেড আমরা ভাবছি, যে আমরা যেটা পাইনি ওই সময়, আমাদের পর জন্মে নেক্সট জেনারেশন যাতে কলেজে যাতে ওই সুযোগটা যাতে পায়, ওই ফেসিলিটি গুলো যাতে পায়, সেটার করার জন্য কিন্তু অ্যালামনাস কিন্তু ওয়ান অফ দ্য ভেরি স্ট্রং টুলস, আমি বলবো একটা স্ট্রং টুলস কিন্তু। এবং এটাকে যদি ভালো করে নার্চার করা যায়, এটা কিন্তু ওই এনআরওবির মতনই কিন্তু প্রচন্ড পোটেনশিয়াল আছে। কিন্তু কি আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে এত পোটেনশিয়াল থাকা সত্ত্বেও কিন্তু সরকার যেরকম আমাদের ট্যাপ করছে না, সেখানে এখানে কিন্তু ইউনিভার্সিটিও আমাদেরকে ওটা উচিত ছিল ইউনিভার্সিটি থেকে এই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত ছিল, রাদার দেন আমরা ইউনিভার্সিটিকে বলছি। কারণ দরকার কিন্তু ইউনিভার্সিটি, তো যারা ইউনিভার্সিটিতে আছে, যারা ওখানকার ওখানকার নেতৃত্বে আছে, তাদের কিন্তু মোর ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে এরকম করার জন্য। তাতে কিন্তু কাজটা আরো ভালো হবে। মানে আমরা তো করবোই, আমরা তো যারা আছে তারা তো করবোই, কিন্তু তাতে তাতে ভালো হবে, কেন ওরাই তো ওখানে বসে আছে, আমরা তো যতই হোক দূরে বসে আছি। সেই কাজটা কিন্তু প্রপারলি করা যাবে। একদমই ঠিক। তো আমাদেরও এই প্রচেষ্টা যাতে এই সাক্ষাৎকারগুলোর মাধ্যমে ইউনিভার্সিটির সাথে আমরা বিভিন্নভাবে যোগাযোগ রাখি এবং আমরা শেয়ার করি আমাদের এই মানে ভিডিও এই সাক্ষাৎকারগুলো এবং আমাদের মতামতগুলো, যাতে ইউনিভার্সিটিও বিভিন্ন অ্যালামনির সাথে কানেক্ট করে, এবং এই কানেকশনটা যেটা আপনি বললেন খুবই দরকার একটা ইউনিভার্সিটি অ্যাডভান্সমেন্টের জন্য। সো কামিং ব্যাক টু মাই নেক্সট কোয়েশ্চেন, আপনি আমরা এই অ্যালামনি সেল নিয়ে একটু আগে আলোচনা করছিলাম। এই কিছুদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে অ্যালামনি সেলের ব্যাপারে, আপনি নিশ্চয়ই সেটার ব্যাপারে জানেন। সো হোয়াট ইজ ইউর টেক অন দ্যাট, মানে হাউ ডু ইউ সি অ্যালামনি সেল ইন যাদবপুর ইউনিভার্সিটি? আমি তো বললাম প্রথমেই যে এই অ্যালামনি সেলের কনসেপ্টটা ইজ খুব ভালো, এবং এটাই হচ্ছে একমাত্র ওয়ে আউট। যে অ্যালামনি সেল যদি একটা ফর্ম করে, সেখানে যারা স্ট্রং অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে অল ওভার ওয়ার্ল্ডে, তাদের রিপ্রেজেন্টেশনটা ওখানে যাতে থাকে, থাকলে পর কি হবে, এইটা একটা প্রপার ডাইরেকশনে কিন্তু কাজটা এগোবে। এখন কি হচ্ছে, হয়তো একটা প্রজেক্টের রিকোয়ারমেন্ট হচ্ছে, কেউ একটা দিয়ে দিচ্ছে কাউকে, কেউ আমাকে, আমি গত বছর যখন আমরা প্রোগ্রাম করলাম 24শে ডিসেম্বর, ওইখানে অ্যালামনিয়াসের, আমাকে বললো স্যার, একদিন একজন আমাকে এসে বললো যে আমাদের, আমি অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকে, আমাদের একটু কিছু ডোনেশন দিন আমাদের এর জন্য, ওই এই যারা এই স্কলারশিপ পায় তাদের ফান্ডটা আমরা করতে পারিনি। তো আমি কিছুই না, খুবই সামান্য 25,000 টাকা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়ে দিলাম। আমি বললাম, ঠিক আছে নাও। এরকম আমার মতো এরকম অনেক লোক আছে যে এই টাকাগুলোকে সৎ উপায়ে খরচার জন্য কিন্তু দিতে পারে, এবং যেটা ইউজ হবে সত্যিকারের গরিব ছাত্রছাত্রীদেরকে বহন করবার জন্য, নিয়ে যাওয়ার জন্য, ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেগুলো স্ট্রাকচার ওয়েতে তো হলে তো হবে না। একটা লোক কেউ এলো, আমি দিয়ে দিলাম, সেদিন প্রোগ্রাম করেছিলাম, দিয়ে দিলাম বলে আমার কাছে ছিল টাকা, আমি দিয়ে দিলাম। কিন্তু এটাকে যদি স্ট্রাকচার ওয়েতে করতে গেলে এই অ্যালামনি সেলের ভীষণ প্রয়োজন। একটা একটা ম্যানেজমেন্ট সেল না হলে কোনো কিছু করা যায় না। এবং এই এক্স্যাক্টলি সেটাও আমি আমি কিন্তু এনআরআই সেল করার কনসেপ্টটাকে, যেটা অন্য স্টেটে আছে, কর্ণাটকে আছে, তার তেমনি তামিলনাড়ুতে আছে, কেরালাতে আছে, পাঞ্জাবে আছে, তবে ওয়েস্ট বেঙ্গলে কেন নেই? ওয়েস্ট বেঙ্গল কেন হওয়া, ওয়েস্ট বেঙ্গলে কি পিছিয়ে আছে? আমাদের কি কোনো ব্যাপারে কোনো আমরা কম আছি? কিন্তু সেটাও এই যে করা হয়নি, এটা আমাদের 10 বছর, 12 বা 15 বছরের থেকে আমাদের আমাদের অ্যাপিল, যে এরকম হাব করো, এখানে সেল করো, এখানে এই করো, আমরা সবাই সাপোর্ট করব, এইভাবে করব। কিন্তু এইটাই হচ্ছে যে আমার উদ্দেশ্য হচ্ছে যে এরকম একটা সেল যদি যাদবপুর যদি সত্যি এটাকে ফাংশনিং করতে পারে, এটা এটা হবে একটা বুমিং হবে। আমি আপনার বলছি যে এটা কেন আমাদের পোটেনশিয়াল বাঙালিদের, যাদবপুর যে অ্যালামনি অ্যাসোসিয়েশনের যারা প্রাক্তনীদের সত্যি ক্ষমতা আছে কিছু না কিছু হেল্প করা প্রত্যেককে, ঠিক জায়গায় পৌঁছতে হবে, ঠিকভাবে ঠিকভাবে ওটাকে পেনিট্রেট করতে হবে, তবেই কিন্তু জিনিসগুলো আসবে। এমনি জাস্ট একটা খুলে রেখে দিলে পরে লাভ নেই। ওখানে একটা ইনিশিয়েটিভ ওয়ালা লোককে বসাতে হবে, যে রেগুলার বিভিন্ন বিদেশে দেশে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবে, এবং তাদের কাছ থেকে তাদেরকে ইনভলভ করবে ডে ইন ডে আউট বিভিন্ন বিভিন্ন প্রজেক্টে, যাতে এটাকে একটা ভালো ডাইরেকশনে নিয়ে যাওয়া যায় ইন এ লং টার্ম অ্যাপ্লিকেশন। একদমই ঠিক। অ্যালামনি সেল এই রিসেন্ট মানে অনেকদিন ধরেই আমাদের যাদবপুরে হবে হবে করেও হচ্ছিল না, বাট এখন যে যখন আমরা এটা হয়েছে,
অ্যালামনি সেল আমাদের ফাউন্ডেশনের সাথে খুব ওতপ্রোতভাবে কাজ করছে, এবং আমরা চেষ্টা করছি একসাথে কাজ করে যেন আমরা এগিয়ে যেতে পারি, কারণ দুজনেরই ভিশনটা আলাদা যাদবপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সো আমি মনে করি অ্যালামনি সেলের ভূমিকা ভবিষ্যতে খুবই একটা ইম্পর্টেন্ট হয়ে উঠবে যাদবপুরের প্রগ্রেসের জন্য। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের সংক্রান্ত, যেহেতু গ্লোবালের একটা অনুষ্ঠান, ইউ হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ গ্লোবাল অ্যান্ড সাপোর্টিং অ্যান্ড হেল্পিং আস কানেক্ট উইথ ভেরিয়াস চ্যাপ্টার্স অফ মিডল ইস্ট। সো হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, লাইক আমরা কিভাবে কাজ করছি, আপনার কেমন মনে হয়, এবং আমাদের আর কোথায় কোথায় আরো ভালো করা উচিত? কারণ আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটাও খুব জরুরি, যে আমরা কিরম ভাবে কাজ করছি, যাতে আমরা আরো ভবিষ্যতে আরো ভালোভাবে কাজ করতে পারি। তো সেটার ব্যাপারে যদি আপনি একটু কিছু বলেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে গল্পটা বলছি। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ অটোমেশন, এটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা মেইন অর্গানাইজেশন, টেকনিক্যাল অর্গানাইজেশন, যারা স্ট্যান্ডার্ডস তৈরি করে। এবং ওর আইএস এর ওর হেডকোয়ার্টার হচ্ছে নর্থ ক্যারোলিনাতে। আমি জানি না সুভাষিস, তুমি তুমি কোথায়, শুভদীপ তুমি কোথায় থাকো? আমি ইন্ডিয়ান। আহ, তুমি ইন্ডিয়ানাতে আছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো নর্থ ক্যারোলিনাতে এটা এই অর্গানাইজেশনটা বহু পুরনো, 75 বছর হয়ে গেছে। এটা গভর্নমেন্ট, এটা হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন অফ দ্য অটোমেশন ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স অটোমেশন ইঞ্জিনিয়ারদের এটা হচ্ছে একমাত্র মাদার বডি, যেটা স্ট্যান্ডার্ড তৈরি করে এবং সমস্ত এই করে। তো সেটার আগে নাম ছিল ইনস্ট্রুমেন্ট সোসাইটি অফ আমেরিকা, অরিজিনালি আইএসএ। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন, তখনকার কথা। ওটা তখন তখন ওটা স্বপ্ন ছিল, মানে আমেরিকার আইএসএ এর কেউ মেম্বার মানে সে হচ্ছে ভগবান। যখন আমরা যাদবপুরে পড়ি, তার কারণ ওই 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 টাকা দিয়ে মেম্বারশিপ নেওয়া এবং কেউ রেকমেন্ড না করলে মেম্বারশিপ পাওয়া যাবে না, এইগুলো ভাবা যায় না তখন। মানে তখন আমরা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স এর মেম্বার ইন্ডিয়া, হ্যাঁ। কিন্তু আইএস এর মেম্বার হবো কোনো ভাবিনি। তো আমি যখন বিদেশে এলাম, তখন থেকে আমার ভাবলাম যে আমি আইএসএ তে আমি ঢুকবো। তো প্রথমেই রেকমেন্ডেশন নিয়ে মেম্বার হয়ে গেলাম। তো মেম্বার টেম্বার হয়ে যাওয়ার পরে আস্তে 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 উঠতে আরম্ভ করলাম। মানে সেকশন লিডার হলাম, সেকশন সেকশন প্রেসিডেন্ট হলাম, এই করে করে আমি ওদের মেইন বোর্ডে চলে গেছিলাম। একদম গ্লোবাল বোর্ডে, আইএস এর যেটা অল ওভার ওয়ার্ল্ডে যেটা গ্লোবাল বোর্ড হয়, এক্সিকিউটিভ বোর্ডে চলে গেছিলাম, এক্সিকিউটিভ বোর্ড মেম্বার। 3 বছর ছিলাম, 2018 থেকে 2020। আর 20তে এই করোনা এসে যাওয়াতে আমি আর এগোলাম না, কারণ না হলে আরো 3 বছর থাকতে হতো আমার টার্ম। কিন্তু আমি আর করোনার জন্য আমি আর ট্রাভেল করবো না ইউএসএ তে, সেই জন্য তখন বন্ধ করে দিলাম। 2020তে লাস্ট গেছিলাম, সেই সময় করোনা হলো। যেদিন ফিরে এলাম তারপর দিন থেকে ফ্লাইট বন্ধ হয়ে গেল, সব সব বন্ধ করে দিল। সেখানে আমি একটা কথা বলেছিলাম ওদেরকে অনেকদিন আগে, যে এটা ইনস্ট্রুমেন্ট সোসাইটি অফ আমেরিকা, কথাটা ভালো শুনতে লাগে, কিন্তু সেই নামটা চেঞ্জ হয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ অটোমেশন হয়ে যাওয়া মানে হচ্ছে যে এইটা একটা গ্লোবাল বডি কনসেপ্টে তৈরি ভাবো। এবং আজকে আমাদের এখানকার যারা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যারা হবে, তারা খালি আমেরিকানরাই হবে, আর বাইরের অন্য দেশের কেউ হতে পারবে না। এই কনসেপ্টটাকে কিন্তু আস্তে আস্তে সরিয়ে দাও। এবং দে ডিড ইট। 2017, 16, 15, 16-তে I was the vice president of the Europe region, Europe, Middle East and Africa region of the ISA। তো আমি কেন এটা বললাম তোমাকে, যে এই যে গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশন, যখন যখন এটা শুরু হয়েছিল, তখন এটা কিন্তু রেস্ট্রিক্টেড ছিল উইদিন দ্য ইউএসএ, তাই তো? রাইট। ইন একদম। দ্য ইউএসএ। তার কারণ হচ্ছে তোমাদের কন্ট্যাক্টটাই ইউএসএ সঙ্গে যারা আছে, ওখানেই আছে, বিভিন্ন শহরে আছে। কিন্তু আমার যেটা বক্তব্য, আমি যেটা রঞ্জিত দাকেও বলেছি, যে এইটাকে এটাই একমাত্র একটা গ্লোবাল বডি তৈরি করুন, যে এটাই যাতে একটা গ্লোবাল বডি অফ অ্যালামনি অ্যাসোসিয়েশন হয় যাদবপুরের। এবং এইটা বিভিন্ন শাখা প্রশাখা ছড়িয়ে দিন বিভিন্ন কান্ট্রিতে। কিভাবে ছাড়া হবে, এর অনেক উপায় আছে, অনেক কিছু আছে, আমরা অনেক কিছু আইডিয়া করো, আমরা এটা করেছি বলে এটা রবিতে আমি আমি সেইভাবে আমরা আইডিয়া দিয়ে দিতে পারবো। কিন্তু এটাকে যদি অ্যাজ এ গ্লোবাল বডি হিসাবে রাখা হয়, তবে এটা অনেক স্ট্রিক্ট, কারণ এটা একটা অলরেডি ইন এ মুভেবল ফর্মে চলে গেছে, চলছে অলরেডি। এবং এটা একটা এমন জায়গা থেকে তৈরি হয়েছে, ওই আমি বললাম যেটা তৈরি হয়েছিল আমেরিকা থেকে, যেটা একটা এই তৈরি হয়েছে, যেটা খুব পোটেনশিয়াল। আহ সেখান থেকে তৈরি হয়ে যদি অল ওভার ওয়ার্ল্ডকে যদি আমরা কভার করি, আজকে যে মালয়েশিয়াতেও যে একটা যে যাদবপুরে আছে, সেও যাতে এরই মেম্বার হোক। আজকে দুবাই যে আছে তারও এর মেম্বার হোক। নিউ ইয়র্কে, সরি, নিউজিল্যান্ডে যে আছে সেও যাতে এর মেম্বার হোক। এরকম যদি আমরা অস্ট্রেলিয়াতে আছে মেম্বার, যদি আমরা করতে পারি, এবং সেটা যদি একটা প্রচেষ্টা
করা যায়, যদি এটা সার্কুলার, তবে এই গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশন উইল বি দ্য অনলি গ্লোবাল বডি উইল বি অফ দ্য অ্যালামনাস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাবে। এটাকে কিন্তু ভাবতে একটু তোমার, আমি জানি না তোমরা তোমরা ভাবতে পারছো কিনা, কিন্তু আমি এটাকে ভেবে নিয়েছি যে এটা করা যায়। কারণ আমরা যখন এনআরওবি তৈরি করলাম, আমাকে সবাই বলেছিল যে, তখন তো আসলে কিছুই ছিল না, কোনো কমিউনিকেশন, যে যোগাযোগ হবে না। আমরা 25টা কান্ট্রিতে তার চ্যাপ্টার তৈরি করেছিলাম, জানো, 25টা কান্ট্রিতে, নিউজিল্যান্ড পর্যন্ত করেছিলাম। সেখানকার লোক এসেছিল কিন্তু আমাদের কনভেনশনে। তো যখন কনভেনশন দোহাতে হলো, দুবাইতে হলো, কলকাতায় হলো, সব কনভেনশনে কিন্তু নিউজিল্যান্ড থেকে লোক এসছে, কানাডা থেকে লোক এসছে, আমেরিকা থেকে লোক এসছে, আর এসছে কিন্তু সবাই এসে কিন্তু কনভেনশনে যোগ করেছে। তো সেখানে আমার যেটা অ্যাপিল টু গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালুমনি ফাউন্ডেশনকে, যে এটাকে ভাববেন না যে এটা আমেরিকার ফাউন্ডে খালি লোক, এটা হচ্ছে একটা গ্লোবাল বডি। আপনারা লিড করেছেন, দ্যাটস এ গুড থিং। কিন্তু এখন আস্তে আস্তে কিছু বাইরের অন্য কান্ট্রিতে থেকেও আস্তে আস্তে নিজের শিকড়কে গজাতে হবে। তবেই কি হবে, যে আজকে হয়তো $100,000 হচ্ছে আমাদের মানে টার্ন ওভার হচ্ছে বছরে, সেইটা হয়ে যাবে $1 মিলিয়ন। তারপর হচ্ছে নাম্বারটা বেড়ে যাবে, কন্ট্রোলটা থাকুক যেরকম আছে সেরকম থাকুক, কিন্তু ইনভলভমেন্ট অফ দ্য আদার যাদবপুরের প্রাক্তনীদেরকেও আরো ইনভলভ করা হোক স্ট্রাকচার ওয়েতে, তাতে কিন্তু অনেক বড় হিসাবে ইউনিভার্সিটিরও লাভ হবে। আর অ্যালামনি ফাউন্ডেশনও এরকমই চারটে, প্রত্যেকটা স্টেটে একটা করে, প্রত্যেকটা কান্ট্রিতে একটা করে মানে তার অ্যালামনি চ্যাপ্টার, এইসব চ্যাপ্টার গুলোকে আস্তে আস্তে কনসেপ্টটাকে চেঞ্জ করে দেওয়া যাবে। এর ব্যাপারে আমি একটা জিনিস বলে থাকি। আমরা যখন আপনি ঠিকই বলেছেন, আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা এটা রেস্ট্রিক্টেড ছিল, ক্যালিফোর্নিয়াতে আমাদের হেডকোয়ার্টার ছিল, ইউএসএ তে। কিন্তু এখন আমরা এটাকে এগোচ্ছি। যেমন আপনার রিসেন্টলি আপনিও বোর্ডে, আমাদের বোর্ডে এসেছেন, এটা একটা খুবই একটা নিউ ডেভেলপমেন্ট। আপনিও এসেছেন, তারপর আমরা লন্ডনেও আমাদের কিছু জনের সাথে আমাদের কানেকশনে আছে, বাট আমরা চেষ্টা করছি। অস্ট্রেলিয়াতে আমরা রঞ্জিত দার কিছু জনের সঙ্গে আছে, তো এইভাবে ইন্ডিয়াতেও আমরা একটা গ্রুপের সাথে আমাদের যোগাযোগ চলছে যারা আসার জন্য। বাট we feel that it takes time, but as you said, global নামটা করার জন্য it is very important to have every member from every country to be a part of the board, এবং তাহলেই এই গ্লোবাল নামটা একটা যৌক্তিকতা এবং ইউনিভার্সালিটি থাকবে, এবং ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। সো হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? আমরা এখন যাদবপুরে রেসপেক্টে কেমন কাজ করছি? সো হোয়াট ডু ইউ লাইক? এখন আপনি তো অনেকদিন ধরেই আমাদের কাজ দেখছেন, মানে আমরা কি, মানে সেই কিছুটা কাজ করতে পেরেছি যাদবপুরের জন্য গ্লোবাল? আপনার কি মনে হয়? না, সে তো ডেফিনেটলি যে কটা প্রজেক্টে আমি ইনভলভ আছি, কিংবা কিন্তু কিন্তু কিংবা রেগুলার কন্ট্যাক্ট রাখছি, আহ, তোমরা ভালো কাজ, খুবই ভালো কাজ করছো। এবং এটাকে তোমরা ঠিক ডাইরেকশনে নিয়ে যাচ্ছ। এবং ঠিক সেই সময় যখন শুনলাম যে যখন একটা অ্যালামনি সেল তৈরি হচ্ছে কিংবা হতে যাচ্ছে, আমার খুব ভালো লেগেছিল। সেই মিটিংও আমি বলেছিলাম যে এটা 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 খুবই ভালো। তাতে কি হবে, তাতে একটা মাস্টারিং অর্গানাইজেশন থাকবে। সেই মাস্টারিং অর্গানাইজেশন হবে সেলে যারা নেতৃত্ব দেবেন, যারা অ্যালামনি সেলে, তাদের যোগাযোগ হবে গ্লোবাল ফাউন্ডেশন এর সঙ্গে, এবং আদার কোনো যদি এরকম অর্গানাইজেশন থাকে। কিন্তু আমার কথাটা, চেষ্টা যেটা যেটা হবে, যে এই গ্লোবাল বডিটাকেই কিন্তু অ্যাজ এ রাখা হোক। এবং খালি যে আরো দেশের লোককে কি করে নেটওয়ার্কিং করা হবে। ঠিক আছে, আমার মতো এরকম আরো অনেক লোক আছে যারা, যাদের নেটওয়ার্ক এই দিকে, মানে ফার ইস্টের দিকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায়, এগুলো কিছুই না। একটু যোগাযোগ করলেই, বাঙালি হলেই জানা যাবে যে যাদবপুরের কিনা। হ্যাঁ, ব্যাস, যাদবপুর হলে সঙ্গে সঙ্গে ডেটাবেসে ঢুকিয়ে দাও, তারপরে চারদিকে ইনফরমেশন পাঠাতে থাকো, এই করতে থাকো, দেখবে আস্তে আস্তে দেখবে সবকিছুই বাড়বে। একদম। তো আমার 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 কারণে না মনে হচ্ছে যে উই আর অন দ্য রাইট রাইট ট্র্যাক। যে এই এই সময় একটা একটা গ্লোবাল একটা একটা সেল করা হলো। তারপরে অলরেডি আমাদের কিছু প্রজেক্টস অলরেডি হচ্ছে, আন্ডার গোয়িং, অলরেডি কিছু হয়েছে, আরো হচ্ছে। সেই প্রজেক্টস এর নাম্বার গুলো আস্তে আস্তে বাড়বে। আর সংখ্যা বাড়ানো হোক, মানে মেম্বারশিপ হোক, কিংবা কিভাবে মেম্বারশিপ করা হোক না। আমরা যেরকম এনআরওবির আমরা করেছিলাম ফ্রি মেম্বারশিপ, কোনো পয়সা লাগবে না। তার কারণ হচ্ছে পয়সা হলে এই কি পয়সাটা পৌঁছবে কি করে, সেটা একটা প্রবলেম ছিল। যে কেউ হয়তো $50, আমি একটা এক্সাম্পল বলছি, $50
$50 কোথা থেকে দেবে, সে পাঠাতেই তার খরচা বেশি হয়ে যাবে, তখনকার দিনে ছিল। তো সেই জন্য আমরা করেছিলাম যে ফ্রি মেম্বারশিপ। কিন্তু কখন যদি কোনো প্রজেক্ট হবে, তখন তোমাকে আমরা সমস্ত সাপোর্ট দেবো। তুমি যদি আজকে WBSEDC থেকে করে, ওয়েস্ট বেঙ্গল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, WBSEDC, এগুলো সবাই সঙ্গে আমাদের কন্ট্যাক্ট করে করে। তো সেরকমই করা হোক যে আস্তে আস্তে যে লোকজন যাদবপুরের প্রাক্তনীদেরকে আস্তে আস্তে অ্যাসেম্বল করা হোক আন্ডার দ্য আমব্রেলা অফ গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনাস ফাউন্ডেশন। সেটা হচ্ছে আমার একমাত্র আমার সাজেশন। এবং আমি নিজে রজিতাকে বলেছি যে আমি নিজেও কাজ করব এই ব্যাপারে। মিডল ইস্ট কান্ট্রিটা আমি দেখবো, কারণ মিডল ইস্ট কান্ট্রি, সব কান্ট্রিতে যত বাঙালি আছে সবই মোটামুটি আমার পরিচিতি, নাম জানে অ্যাটলিস্ট। তো তাতে আমি যদি একটা কমন মেল পাঠাই এবং রেগুলার যদি ফলো আপ করি, এবং এরকম কিছু লোককে আমরা মিটিংও নিয়ে এসেছিলাম যখন প্রথম দিকে, 6 মাস 8 বছর আগে। বাহারিন টাহারিন সব জায়গা থেকে লোক জয়েন করেছিল, সৌদি আরবিয়ার থেকে লোক। সেরকম আমরা করবো আস্তে আস্তে, কি আছে, এটা তো একদিনের ব্যাপার না, এটা তো ইজ এ লং ওয়ে গ্র্যাজুয়াল টু গো। প্রসেস। ইয়েস। এটা গ্র্যাজুয়াল প্রসেস, এটা তো চলতে থাকবে। এটা আজকেই যে পয়সা দিলে, আজকেই যে যাদবপুরের পয়সার রিবান্ড ফিরে যাবে, কালকে থেকে যে এখন সিচুয়েশনটা একেবারে হার্ভার্ড ইউনিভার্সিটি হয়ে যাবে, এটা তো সেটা তো হ্যাঁ, হবে না। অবশ্যই। তো সেটা তো চলতে থাকবে, কারণ এই রিকোয়ারমেন্টটা চলতে থাকবে, রিকোয়ারমেন্টটাও বাড়বে, রিকোয়ারমেন্টটাকে মিট করতে হবে। সেই জন্য লোক বাড়াতে হবে। একই লোকের কাছ থেকে যদি বারবার টাকা চাও, সে হয়তো বলবে, এই আমি তোমাদের সঙ্গে নেই ভাই, তোমরা হ্যাঁ। প্রত্যেক বছরই তোমরা টাকা দিচ্ছ আমার কাছ থেকে। সেটা একজনের কাছ থেকে না নিয়ে যদি আমি 100 জনের কাছ থেকে নিই টাকাটা, তবে কি হবে, কারোর উপর প্রেশারও পড়বে না, আর ফান্ডিংটা ভালো হবে। এবং নাম্বার অফ প্রজেক্ট যেটা আমরা হ্যান্ডেল করছি আজকে, 5টা হ্যান্ডেল করছি, সেটা হয়তো আমরা 50টা হ্যান্ডেল করতে পারবো। তাতে ইউনিভার্সিটিরও ভালো হবে, আমাদেরও ভালো হবে, সবারই ভালো হবে। এবং প্রাক্তনী হিসাবে আমি বলবো যে আমাদের যতই হোক, আমাদের রক্তের মধ্যে যাদবপুর ঢোকানো আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু হলেই, বাঙালি যেরকম রক্ত, সেরকম আমার কিছু বিজনেস আছে। আমি যেহেতু বাইরে থাকলেও আমি বিজনেস করি, আমার অনেক কিছু অর্গানাইজেশন বিজনেস করেছি আমি, সেগুলো কিন্তু আমি কলকাতাতেই করেছি। কিন্তু আমাকে আমাকে অনেকে অফার দিয়েছিল কেরালাতে করবার জন্য, নাসিকে করবার জন্য, স্ট্রেট ল্যান্ড দিয়েছিল, দিয়েছিল, কিন্তু আমি বলেছি না, আমি করলে বাঙালিদের জন্যই করব। সেরকমই বাঙালিদের জন্য যে কলকাতাতে করবো, কলকাতাতেই বিজনেস করেছি, যেখানে অনেকে কাজ টাজ করে, চাকরি করে, অনেক জব টব আছে, সে করেছি আমরা সব, এগুলো এনআরবির জন্যই হয়েছে। তো করেছি, তো সেরকমই যাদবপুরেরও আমার ইচ্ছে হচ্ছে যে যাদবপুরকেও যাতে মানে একটা লাস্ট পয়েন্ট অফ দ্য লাইফ পর্যন্ত যাতে যাদবপুরকে আমরা সাহায্য করতে পারি। এবং আমাদের যদি কোনো কাজে লাগে ইউনিভার্সিটির যে কোনো কাজে, তবে অ্যাটলিস্ট আমরা মনে করবো যে উই আর সাকসেসফুল ইন আওয়ার হোল লাইফ। একদমই। আমরা সাক্ষাৎকারের একদম শেষ লগ্নে চলে এসেছি, যেখানে আমরা এবার নীলাংশুদার কাছ থেকে আমরা মানে একটা মেসেজ চাইবো। অ্যাজ অ্যান অ্যালামনি আপনি যাদবপুরকে কি বলতে চান, যেটা আমরা সমগ্র যাদবপুরের কাছে আমরা ছড়িয়ে দিতে পারি? একটা দিকে আমার একটু খারাপ লাগে, আমি বললাম না, যাদবপুরে আগে যারা, যাদবপুরে চান্স পাওয়াটা হচ্ছিল একটা একটা মানে ভাগ্যের ব্যাপার। এক সময় আমরা জানি না, তোমরা সময়টা দেখোনি, এটা আমাদের সময়কার কথা বলছি। যাদবপুর ইউনিভার্সিটি হলেই একটু দাম বেড়ে যেত, মেয়েদের কাছেও দাম বেড়ে যেত, আর সব জায়গাতে দাম বেড়ে যেত, যে যাদবপুরের ছেলে। না, আমি তোমাদের ফ্যাক্ট বলছি যে এই সময়কার আমাদের, আমি একটু ফিরে গেলাম তোমাদের মতো, পুরোনো দিনে ফিরে গেলাম অনেক হ্যাঁ। বছর আগে, যে ভ্যালুটা বেড়ে যেত। কিন্তু সেই ভ্যালুটা আস্তে আস্তে এখন কিন্তু অনেকখানি কমে গেছে। কিন্তু আমার ছেলে আহ, তোমাদের মতনই, হি ইজ নাও অ্যারাউন্ড 40 ইয়ার্স এজ, 40 বছর বয়স। ও বহু বছর, ও প্রথম ওখানেই পড়াশোনা করেছে, তোমাদের ওখানেই করেছে। পার্ডু ইউনিভার্সিটি থেকে পাশ করে ওখানেই ও চাকরি করছে বহুদিন থেকে, ও হিউস্টনে থাকে। আচ্ছা। তো লাস্ট 22 ইয়ার্স থেকে। তো ওকে আমার ইচ্ছে ছিল যাদবপুরে পাঠাবার জন্য, তো আমি ওকে বলেছিলাম যাও যাদবপুরে পরীক্ষাটা দিয়ে আয়। তো পরীক্ষা দিয়ে এসছে, পরীক্ষা দিতে চলে গেছিল, কিন্তু গিয়ে দিয়ে এসেছিল, দিয়ে চান্সও পেয়েছিল। কিন্তু যে চান্স পেয়েছিল, ভালো চান্স পেয়েছিল। কিন্তু আমি বললাম যে যে ভর্তি হয়ে যা। বললো না না না, ভর্তি যাবো না। সবাই বলেছে, ওই যখন পরীক্ষা দিতে গেছিল তখন যা ফিডব্যাক পেয়েছি লোকের কাছ থেকে, হুম, হুম। যে এই যে, আমি সেটাকে আমি কোনো খারাপ বলছি না, আমি বলছি যে যাদবপুরের যে আমাদের আগে ইমেজটা, সেই ইমেজটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে বিভিন্ন দিকে। সেই র্যাগিং হোক, কি ইউনিভার্সিটিতে টাকা নেই, কিংবা ইউনিভার্সিটি মারধর হোক, সবকিছুই। আমরাও যখন যাদবপুরে ছিলাম,
আমরাও রাজনীতি করেছি, আমরাও পোস্টার লাগিয়েছি, আমরাও সবকিছু ক্লাস বন্ধ করেছি, করেছি। কিন্তু তখন একটা লিমিটের মধ্যে হতো। এখন কি জিনিসগুলো এত বেশি মিডিয়ার জন্য এত বেশি ছড়িয়ে গেছে হুম। যে হোল ওয়ার্ল্ডে ছড়িয়ে যাচ্ছে ব্যাপারগুলো, সেটা লোকে একটু নেগেটিভলি নিচ্ছে। সেইটাকে কিন্তু একটু চেষ্টা করতে হবে আমাদের সবাইকেই, প্রাক্তনীদের চেষ্টা করতে হবে, এবং যারা এখনকার ছাত্রছাত্রী তাদেরকেও কিন্তু ভাবতে হবে যে এর একটা একটা যাদবপুরের একটা ঐতিহ্য আছে, একটা একটা ব্র্যান্ড ইমেজ আছে, সেইটাকে খারাপ করার কারো ক্ষমতা নেই, সেটা কিন্তু মানতে হবে কিন্তু। এবং আমি বলবো যে আহ, যাদবপুরে আগে যেভাবে আমরা চলেছি, আমি বলবো না যে সেইভাবে চলবে, দিনকাল পাল্টে গেছে। এখন হোয়াটসঅ্যাপের দিন এসে গেছে, এখন আর সেই আগেকার দিনের টাইপ করা, ফটোকপি করার কোনো এই নেই। কিন্তু আস্তে 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 কিন্তু আমাদেরকে একটু নিজেদের মধ্যে কিন্তু মানে বাঁধতে হবে। আমি জানি না বুঝতে পারছো কিনা তোমরা, যে আমি একটু বাঁধতে বাঁধতে হবে কেন, যে না বাঁধলে কিন্তু জিনিসটা একটু একটু করে কিন্তু খারাপের দিকে অনেক দিকে চলে টার্ন যেতে নিয়ে পারে। নিচ্ছে। তাতে রাজনীতিও এফেক্ট করবে, সবই এফেক্ট করবে। রাজনীতি আগেও কি ছিল না, ছিল, সবকিছুই ছিল। যখন আমরা ছিলাম তখন ছাত্র পরিষদে ছিল, ডিএফআই ডিওয়াইএফ ছিল, সবই ছিল, সবই ছিল, কিন্তু তাও আমাদের মানে পড়াশোনাটা তখন কিন্তু মোটামুটি আফটার দ্য নকশাল আমলের পরে, নকশাল আমলের ওই সময়টা তো অনেক লস হয়েছে, আমি ওই সময় ছিলাম, আমাদের জন্য 1 বছর লস হয়েছে। তারপর থেকে কিন্তু মোটামুটি ঠিকই চলছিল। তো সেইটাকে কিন্তু রাখতে হবে। এবং আরেকটা জিনিস আমি বলবো, যেটা আমি সবাইকে বলি, যে পাসপোর্টটা করে রাখবে, ওয়ার্ল্ড ইজ ওয়ান। এরকম না যে প্লেসমেন্ট হলো না বলে আমাকে বাধ্য হয়ে আমাকে কলকাতাতেই বসে থাকতে হলো, এরকম না। চাকরির পাসপোর্টটা নিয়ে নিয়ে সব জায়গায় বেরিয়ে যাবে, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করবে, নিশ্চয়ই চাকরি পাবে। কেন, তুমি ভালো ছেলে, তোমরা ভালো ছেলে, তোমরা যা চাকরি পাবে। সেটাই আমার মেসেজটা হচ্ছে টু অল দা যারা এখনকার যারা ছাত্রছাত্রী তাদেরকে, যে একটা তুমি ভালো ইউনিভার্সিটির একটা ব্যাকগ্রাউন্ড পেয়েছো, ভালো ব্র্যান্ডেড ইউনিভার্সিটির একটা একটা ছাপ পেয়েছো, সেটাকে প্রপার ইউটিলাইজ করো। সেটাকে নিয়ে খালি কলকাতায় বসে থাকবে, চাকরি হলো না কিংবা প্লেসমেন্ট হলো না, সেরকম দুঃখ করে লাভ নেই। এগিয়ে যাও, সামনে ফোকাস রাখো, নিশ্চয়ই হবে। সবার হচ্ছে, তোমার তোমার ইউনিভার্সিটিতে কেন হবে না? সেটাই হচ্ছে আমার মেসেজ অ্যাজ এ এক্স স্টুডেন্ট অফ যাদবপুর ইউনিভার্সিটি, টু অল মাই colleagues বলবো না, অল দ্য স্টুডেন্টস অফ দিস জেনারেশন। অসংখ্য ধন্যবাদ নীলাংশুদা। আমরা যেটা বলে থাকি এবং নীলাংশুদাও যেটা বললো, আমাদের রক্তে আছে যাদবপুর, এবং আমরা যাদবপুরকে আমরা অ্যাজ অ্যান অ্যালামনি হিসেবে আমরা এগিয়ে নিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ। আমরা নতুন নতুন ব্যাপারে জানতে পারলাম আজকের এই এপিসোডে, এবং সেটা ইমেন্সলি ইনসাইটফুল। আমরা আবার হাজির হব অন্য একজন প্রাক্তনীকে দিয়ে আমাদের নেক্সট সাক্ষাৎকারে, যেখানে আমরা যাদবপুরের ব্যাপারে আবার আলোচনা করবো এবং প্রাক্তনীদের চোখে যাদবপুরকে দেখবো, কারণ আমরা বিশ্বাস করি বিল্ডিং টুডে ফর জেইউ টুমরো। অসংখ্য ধন্যবাদ। আমি একটা জিনিস তোমাদের দেখাতে চাই লাস্টে, যে ওরা আমার লেখা একটা বই হ্যাঁ। মিডল ইস্টে পাবলিশ হয়েছিল। সেই বইটার নাম হচ্ছে ইন্ডিয়ান অডিসি ইন কাতার। বাহ। এটা এটা হচ্ছে কি করে ইন্ডিয়ানরা কাতারে ডেভেলপ করেছে লাস্ট 50-60 ইয়ার্স এর। এই বইটা পাবলিশ করেছিল লালকৃষ্ণ আদবানি, ওনার নিজের বাড়িতে দিল্লিতে ডেকে এটা করেছিল। আর ইন্ডিয়া, আর এখানে পাবলিশ করেছে গভর্নমেন্ট অফ কাতার অ্যান্ড ইন্ডিয়ান অ্যাম্বাসেডর যিনি ছিলেন তখন। তো সেটা সেটা একটা বই, এটা আমি অনেককেই প্রেজেন্ট করি। যদি তোমাদের সঙ্গে দেখা হয়, নিশ্চয়ই এটা ই বুক না, অবশ্যই। এটা হচ্ছে অরিজিনাল বুক, কিন্তু একেবারে হার্ড 200 কপি। পাতার একটা বই। আমি আমি মনে করি হার্ড কপি অফ বইটাই কিন্তু ইম্পর্টেন্ট এখনকার দিনে। যেহেতু আমরা ইবুকে চলে গেছি ঠিকই, কিন্তু একটা বই হাতে নিয়ে পড়াটার কিন্তু একটা আলাদা মজা আছে। এটাও কিন্তু জানতে হবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ নীলাংশুদা। থ্যাংক খুবই ইউ ভেরি ভালো মাচ। লাগলো। তোমাকে স্পেশালি আমি থ্যাঙ্কস জানাচ্ছি, এবং আমার সব যারা যারা শুনছে তাদেরকে, যারা শুনবে ভবিষ্যতে এই এটা, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এবং আমি একটাই বলি যে আমি খুব যাদবপুর বলে আমি খুব গর্বিত নিজেকে মনে করি। সারা জীবন যাদবপুর ইউনিভার্সিটির নাম করেছি, সব জায়গায় এখানেই গেছি, নাম করেছি। কিন্তু আমি খুব গর্বিত। আর সব থেকে ভালো লাগলো যে এই তোমরা যে অ্যালামনি ফাউন্ডেশনটা তোমরা যে স্টার্ট করেছো, ওটার সঙ্গে ইনভলভ হওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। এবং আই এম ভেরি 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 অবলাইজড টু রঞ্জিত দা অ্যান্ড তোমাদের হোল গ্রুপ, যারা দীপেন দা যারা আছেন, যে আমার থেকে যারা অনেক সিনিয়র লোকও আছেন এখানে।
তো তাদের সঙ্গে যে যে এটা ভালো করা যায় এবং এটাকে ছড়িয়ে দিলে আরো ভালো হবে, আরো বড় হবে, এবং আমরা সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের, যাতে তোমাদের প্রচেষ্টাটা যাতে একেবারে প্রপারলি যাতে ওটা একটা ডাইরেকশনে যাতে মুভ করতে পারে। So thank you very much. থ্যাংক ইউ। Thanks for all the informations, and thanks for your time and giving me an থ্যাংকস ফর ইউর opportunity টাইম। to talk. একদম, থ্যাংক ইউ সো মাচ। Thank থ্যাংক you ইউ। very much. থ্যাংক Thank ইউ। you.